আচ্ছা, অর্ণব, সবকিছু ঠিকঠাক তো না? কথা শোনা যাচ্ছে, বোর্ড দেখা যাচ্ছে। আচ্ছা, জাস্ট এই মুহূর্তে কারেন্টটা চলে গেল। Okay, তাহলে আমরা শুরু করছিলাম হাইপারবোলা। এইসব কিছু আমরা এই স্লাইড গুলো তো দেখছিলাম না, হাইপারবোলার ওরিয়েন্টেশন, এই চারটা সমীকরণ, তারপর জিরো জিরো কেন্দ্র বিশিষ্ট এক্স এক্সিস সমান্তরাল হলে কি কি ছিল এটা বের করতে বলছি। এখানে একটা এস ডাব্লিউ ছিল যে দাওনি আমাকে। হ্যাঁ, দুইটারই সেম। হ্যাঁ, আমি বলছিলাম যে এটা তোমাকে দেওয়ার কথা ছিল, এস ডাব্লিউ দেওনি যে। আচ্ছা, করছো তাহলে দিবা। ভুল করছো না ঠিক করতে দেখবো না। আচ্ছা, অনাদর্শ থেকে আদর্শ করার উপায় এটা করা হয়েছে। এটা করতে বলছিলাম, করছিলে এটা? এগুলা দেখতে বলছিলাম, দেখছিলা? মিলছে এই পাশের উত্তর, এই পাশের উত্তরগুলোর সাথে মিলছে? এটা করছো? দেখো কি কি করছো বলো। এটা করছো? এই যে 2-এর 1। হুম, অনুপ? হইছে করা? আচ্ছা, কি আছে এটা একটু দেখি নি, দাঁড়াও। দেখা হচ্ছে এত দ্বিবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ এটা সহজ। প্লাস মাইনাস এই এ বাই ই নাকি প্লাস মাইনাস এ বাই ই এর মান বের করতে হবে, আর এর মান দেওয়া আছে। হ্যাঁ, হয়েছে। আহ, হ্যাঁ, এটাই। এইগুলা এগুলো তো সহজই লাগছে আমার কাছে, খালি এগুলো হচ্ছে এই যে প্রথম তিনটা আর কি। প্রথমটা আর কি একটু আদর্শ আকারে দেওয়া নাই, এটা আদর্শ আকারে করতে হতো। বাকি অধিবৃত্তের কেন্দ্র, শীর্ষবিন্দু, উৎকেন্দ্রিকতা এগুলো সহজ জিনিস। এই ধরো এইটাই ধরো, এটা তো সহজ একটা ম্যাথ। এই যে এটা বলছে যে উৎকেন্দ্রিকতা কত, উৎকেন্দ্রিকতা কোনো ব্যাপার? ই ইকুয়াল টু 1 + b² বাই a²। আর এটা কি উপকেন্দ্রের অবস্থান, এটাও তো সহজ। প্লাস মাইনাস এই 0, যেহেতু এটা এক্স অক্ষের সমান্তরাল। সহজ না? সহজই আছে, আমার কাছে মনে হচ্ছে সহজ। এখন দেখো পারবা কিনা, তোমার যদি এগুলোর মধ্যে থেকে কোনোটা করে দিতে হয় আমি করে দিচ্ছি, নাহলে আমি পরের ধাপ চলে যাবো। অজীব তো সহজ। মানে এস ডাব্লিউ গতকাল যেটা লিখে দিছিলাম ওগুলো সব করছিলা, তাই তো? হ্যাঁ, তাহলে আমাকে বলো দিয়ে আমি কোথায় ছাড়ছিলাম। আচ্ছা, হইলো রাফ আকারে হইলো, করছো তো নাকি? একবার হাতে করা হইলে। আচ্ছা, এইটা বোধহয় এটাও কি দেখাইছিলাম, ছিলাম। আচ্ছা, এইগুলো অঙ্কগুলো একটু দেখাই দিই, দাঁড়াও। বলে কি, উৎকেন্দ্রিকতা দেয়া আছে ই, উৎকেন্দ্র দেয়া আছে এস, আর নিয়ামক রেখা দেয়া আছে এইটা। অধিবৃত্তের সমীকরণ সহজ একটা ম্যাথ। এস পি ইকুয়াল টু ইপিএম, তাই না? এটা সূত্র দিলে হয়ে যাবে। 2 নম্বরটা উপকেন্দ্রের স্থানাঙ্ক, উৎকেন্দ্রিকতা, নিয়ামক রেখা দেয়া আছে। এই সহজ, একই। তারপরটা তারপরটা সহজ। লাস্টটা দেখি। ফোকাস, অনুভব, নিয়ামক রেখা, অতিবৃত্তটি এত সমীকরণ দিয়ে হলে। দেখো তাহলে এইটা একটু, এইটা এই এরকম টাইপের অঙ্ক আমি করছিলাম না একটা, যে তোমার ই এর মানটা উপবৃত্তের ক্ষেত্রে করছিলাম, যে ই এর মানটা দেয়া নাই। যে অধিবৃত্তের ফোকাসটা দিছে এফ, মানে এস, ফোকাস তো আমরা এস দিয়ে ইয়া করি, এস, আর নিয়ামক রেখাটা দিয়ে দিছে, তাই না? এখন তোমার ই এর ভ্যালু লাগে, ই এর ভ্যালু না হলে তো তুমি এস পি ইকুয়াল টু ইপিএম দিতে পারবে না। এখন ওটা নাই, কিন্তু ওটা বের করার জন্য তোমাকে 1 0 1 বিন্দুটা দিয়ে দিছে, যাতে ইটা বের করতে পারি।
ঠিক আছে? তাহলে আমি যদি 4 নম্বরটা একটু করি, 4 নম্বরটা করবো এইভাবে, এসপি মানে কত হবে, পি এর মান আমি এক্স কমা ওয়াই ধরি, তাহলে এসপিটা হবে, আমি ডিরেক্ট এটা করি মানে, আচ্ছা এসপিটাই করি, ধরো এসপি হচ্ছে কত হবে, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, বুঝতে পারতেছো তো কি নাকি, কি করতে চাচ্ছি, ই ইন্টু পিএম, পিএমটা কি হবে, 2x প্লাস ওয়াই প্লাস ওয়ান রুট ওভার 5, 2 স্কোয়ার আর 1, তাহলে 4 আর 1 5। এখন তোমার ই এর মান তো দেওয়া নাই, ই এর মানটা হলেই কাজ হয়ে যেত। তো তোমাকে বলে দিচ্ছি যে এটা তো একটা আলটিমেটলি একটা কণিক বা অধিবৃত্ত ধরো, সো এটা 1 নং সমীকরণ যদি ধরি, তো এই 1 নংটা কি হবে, এই 1 নংটা এই 0,1 বিন্দুগামী হবে, তাই না? তো 0,1 বিন্দুগামী হলে আমি এটা দিয়ে সিদ্ধ করতে পারি 0,1 দিয়ে। এখন 0,1 দিয়ে আমি যদি সিদ্ধ করি, ধরো আমি এখানে সিদ্ধ করলাম, তাহলে এখানে হবে 0 - 1 হোল স্কোয়ার, সরি, হ্যাঁ ঠিক আছে, 1 প্লাস 1 হোল স্কোয়ার ই ইন্টু 2 ইন্টু 0 প্লাস 1 প্লাস 1 বাই রুট 5। এখন দেখো তো এইখান থেকে তুমি ই এর মানটা পাবা না, অবশ্যই পাবা। এই ই এর মানটা পাই গেছো, তখন এই সমীকরণে আবার ফেরত আসে, এটাকে ছোট করতে হবে, মানে ওই যে আদর্শ আকারে নিয়ে আসতে হবে, মানে এরকম টাইপের আকারে নিয়ে আসতে হবে বা এরকম টাইপের আকারে নিয়ে আসতে হবে, এটা তো পারি, শেষ, বুঝতে পারছি। আচ্ছা এগুলো করবা, তারপরটা তো সহজেই, নিয়ম রেখা দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, সমীকরণ নির্ণয় করো। আচ্ছা এটা দিয়ে কি একটা অঙ্ক দেখাবো নাকি পারবা বলো তো আমাকে, এসপি ইকুয়াল টু ইপিএম বা এইভাবে যে ছোট করাটা, হোল স্কোয়ার করে, তারপর হচ্ছে ওইখানে এর পাশে এ প্লাস বি প্লাস সি, এটা সূত্রটা পড়বে, পারবা তো নাকি? হুম। আচ্ছা, বিভিন্ন শর্ত থেকে, হ্যাঁ এইটা বোধহয় এইখান থেকে বোধহয় আমি ছেড়ে দিছিলাম না, এরপর তো আর করাইনি, হ্যাঁ এরপর তো আর করাইনি। তো এটা হচ্ছে আমাদের কি বলছে, বিভিন্ন শর্ত, আমরা এত কি করতেছিলাম, অধিবিতর সমীকরণটাই দেওয়া আছে, আমাদেরকে ওই যে জিনিসগুলো বের করতে হবে, এলিমেন্টস গুলো বের করতে হবে। এখন যেটা দেওয়া আছে যে কিছু একটা দেয়া থাকবে, অধিবৃত্তের সমীকরণ বের করতে হবে। সো উপবৃত্তের ক্ষেত্রে তোমাকে যেরকম বলছিলাম যে তোমাকে আগে দেখা লাগবে উপবৃত্তটা এক্স অক্ষের সমান্তরাল নাকি ওয়াই অক্ষের সমান্তরাল, তারপর হচ্ছে ওই স্ট্যান্ডার্ড ইকুয়েশন গুলো মনে রাখতে হবে, এক্স অক্ষের সমান্তরাল হলে কি হবে, ওয়াই অক্ষের সমান্তরাল হলে কি হবে, এটাও ঠিক তাই করবা, একই জিনিস, ঠিক আছে? সো ওই যে 4টা সমীকরণ লিখে দিয়েছিলাম না শুরুতে, আমরা 4টা একসাথে পড়ছিলাম, ওইগুলো মনে রাখলে হয়ে গেল। আর এটা তো বলছিলাম যে যদি সমান্তরাল না হয় তাহলে একমাত্র উপায় হচ্ছে কি এস পি ইকুয়াল টু ইপিএম দেওয়া। তো এটা কিন্তু মানে শুরুতে আমাদের বেসিক ক্লিয়ার হয়ে আছে। এখন আমরা যদি অঙ্ক করি, বলছে যে অধিবৃত্তের অক্ষ দুইটিকে স্থানাঙ্কের অক্ষ ধরে, মানে অধিবৃত্তের অক্ষ মানে কি আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ, সেগুলো যদি আমি স্থানাঙ্কের অক্ষ ধরি মানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ধরি, সহজ, তাহলে আমাদের অধিবৃত্তটা নিশ্চয়ই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, অথবা ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এই দুইটার একটা হবে, যেহেতু বলছে স্থানাঙ্কের অক্ষদ্বয়কে অধিবৃত্তের অক্ষ ধরতে। তো এখন আমি বুঝবো কিভাবে যে এইটা ধরবো নাকি এটা ধরবো, বোঝার উপায়টা কি, যে আমরা বলছিলাম এক্স এর আগে পজিটিভ থাকবে, ওয়াই এর আগে পজিটিভ থাকবে, তো এখানে এখানে কিভাবে বুঝবো দেখি, যার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 24, আচ্ছা অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্যটা দিয়ে দিছে, উপকেন্দ্রের স্থানাঙ্কটা হচ্ছে এত, হ্যাঁ তাহলে এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক দেখে বোঝার উপায় যে এটা কি, আমি এটা ধরবো নাকি এটা ধরবো, বলো দেখি কোনটা ধরবো, না উত্তরটা দিয়ে দিছে আচ্ছা সমস্যা নেই, এখন বলো এইটাই ধরছে না, আমার উত্তরটা দেখে বুঝতে পারতেছে এটা ওয়াই অক্ষের সমান্তরাল, কেন বলো, ধরো না এটা তো তোমার দেয়া থাকবে না, তুমি কিভাবে বুঝবা তুমি এটা ধরবা নাকি এটা ধরবা, এই দুইটার মধ্যে একটা হবে, এটা তো বুঝছি, কোনটা হবে, এটা হবে নাকি এটা হবে, কিভাবে বুঝবা, উপকেন্দ্রের স্থানাঙ্কটা দেখে বোঝা লাগে, উপকেন্দ্রের স্থানাঙ্কটা দেখো তো, 0 13 0 -13, কোন স্থানাঙ্কটা চেঞ্জ হয়েছে, ওয়াই এক্সিস। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেদিক বরাবর স্থানাঙ্ক চেঞ্জ ওই অক্ষের সমান্তরাল হয়, এটাও মনে রাখতে পারো, বা যেদিক বরাবর স্থানাঙ্ক চেঞ্জ ওইটাই হবে তোমার আর অক্ষ, সো আর অক্ষটা যেদিকে ওইটাই তো ওই অক্ষের দিকে তো সমান্তরাল হয়। সো আমাদেরকে এখানে বুঝতে পারতেছো এটা যেহেতু ওয়াই এক্সিসটা চেঞ্জ হয়েছে, তো আমাদেরকে অধিবৃত্তের সমীকরণটা লেট এটা ধরেই নিতে হবে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার,
ইকুয়ালস টু 1। এটা আকাশ থেকে ধরিনি, কিন্তু এটা আমাদের যথেষ্ট বিশ্লেষণ ছিল এটা ধরার। প্রথম কারণ, এটা কেন এইভাবে ধরছি বলে দিছে, স্থানাঙ্কের অক্ষদ্বয়কে অধিবৃত্তের অক্ষদূরত্বে, ওটা একটা কারণ ছিল। দ্বিতীয় কারণটা হচ্ছে এই যে উপকেন্দ্রের স্থানাঙ্কটা দেখছি, এই ছোট জিনিসগুলো দেখে তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কোনটাতে আগাবা। আচ্ছা, এরপর এ আর বি এর মান লাগবে। সো আমাদের কিন্তু একটা দেয়াই আছে, কত, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য দেয়া আছে। তাহলে আমাকে বলো অনুবন্ধী অক্ষ এখানে কোনটা হবে, 2a নাকি 2b? বলো অর্ণব, তোমার কথা শুনতে পাচ্ছি না আমি। হ্যাঁ, 2a। এতক্ষণ লাগলো কেন? ও, তাইলে আমি শুনতে পাইনি, এই জন্য এটাই ভাবছি এটা তো এত সময় লাগার কথা না। 2a ইকুয়াল টু 24, a ইকুয়াল টু তাহলে 12। তাহলে a পাইছো, কি লাগে, b লাগে? বলো b কিভাবে বের করবো বলো। b লাগে না? কি দেয়া আছে, উপকেন্দ্রের স্থানাঙ্কটা দেয়া আছে। সমীকরণ থেকে সিদ্ধ করবা? কিভাবে সিদ্ধ করবা? উপকেন্দ্রের স্থানাঙ্কটা দেয়া আছে, উপকেন্দ্রটা কি এক্স আর ওয়াই এক্সিস এর উপর অবস্থিত যে সিদ্ধ করবা? বলো কি করবো, বি এর মান কিভাবে বের করবো বলো। দেখো, এটা জানো তো নাকি যে বিই কমা কি 13 হবে কিনা বলো তো। উপকেন্দ্রের স্থানাঙ্ক 0, বি মনে আছে? সো বি ইকুয়াল টু 13 হবে কিনা বলো। বি ইকুয়াল টু 13 হবে, আচ্ছা। বি বি ইকুয়াল টু 13 যদি হয়, তারপর আমরা এখানে স্কোয়ার করে দিই। বি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে ই স্কোয়ার আসবে। ই স্কোয়ার মানে 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার হবে। এখানে হবে 169। সো এর মান আমরা জানি, সেখান থেকে আমি বি এর মানটা বের করে ফেলতে পারবো। সো এটা হবে বি স্কোয়ার, আর এটা যদি গুণ করে দাও এ বি স্কোয়ার, হ্যাঁ গুণ এ স্কোয়ার হলে কত হয় জানি, 144। এটা 169। সো বি স্কোয়ারের ভ্যালু আসতেছে 25। তো হয়ে গেল আমাদের ম্যাথ। এ স্কোয়ারের ভ্যালু 144, বি স্কোয়ারের ভ্যালু 25। সো অতএব আমাদের অধিবৃত্তটা হবে ওয়াই স্কোয়ার বাই 25 মাইনাস এক্স স্কোয়ার বাই 144 ইকুয়ালস টু 1। সো এটাই অ্যান্সার, দেখি মিলছে কিনা। হ্যাঁ ঠিক আছে, এই তো। এরপরে বিভিন্ন শর্ত থেকে অধিবৃত্তের সমীকরণ, তাহলে ওই একই জিনিস। আমাদেরকে আগে বুঝতে হবে কোন সমীকরণটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরবো, তারপর ওই সমীকরণ থেকে এ আর বি এর মান বের করব। আর যদি এইচ কে লাগে তাহলে এইচ কেও বের করবো, শেষ। একটি অধিবৃত্তের অক্ষদ্বয়কে স্থানাঙ্ক ধরে, সহজ একটা অঙ্ক, অক্ষদ্বয়কে স্থানাঙ্ক ধরতে বলছে, তার মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওই যে যেটা বললাম। তো এখন এখানে বলো, এই উত্তরগুলো দেয়া আছে সব, এই সব কাটো। ঠিক আছে। অধিবৃত্তের অক্ষদ্বয়কে স্থানাঙ্কের অক্ষ ধরে অক্ষ বরাবর অবস্থিত, এর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্যটা দেওয়া আছে 6, উপকেন্দ্রের দূরত্বটা দেওয়া আছে 10। অধিবৃত্তের সমীকরণটা নির্ণয় করো। আচ্ছা, এখানে তাহলে কোনটাকে ধরে তুমি অঙ্ক করবা বলো তো। কোনটা ধরবা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, নাকি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার? এটা কি বোঝার কোনো উপায় আছে? হুম, কোন উপায় আছে বুঝার? হ্যাঁ, এখানে কোনো ক্লু নাই, তার মানে এখানে তোমাকে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, প্রথমটার ক্ষেত্রে কোনো ক্লুই নাই। তো পরের যে 1 নম্বরটা, ওটা আমরা ধরে নিব যে লেট আমাদের যে সমীকরণটা, ওটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা ধরে নিব লেট। কারণ আমাকে বলে দেয়নি এক্স্যাক্টলি কোনটা। তো দুইটাই হতে পারে, কেউ যদি উল্টাটা করে কারেক্ট, কেউ যদি দুইটা করে দ্যাটস, সেটা সবচেয়ে কারেক্ট। তো এখন হচ্ছে এটা আমরা অধিবৃত্ত দেখছি, উপবৃত্ত দেখছিলাম এরকম জিনিসপত্র।
এখন জাস্ট a আর b এর মান বের করা লাগবে। তো অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হচ্ছে এখানে 2b হবে, 2b ইকুয়াল টু হবে 6। সো b এর মান আমরা পাই যাচ্ছি, b এর মান হবে তোমার 3, b এর মান 3। আর কি বের করতে হবে? a এর মান বের করতে হবে। সো উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব দেওয়া আছে, উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব তাহলে আমাকে নিতে হবে 2ae। সো 2ae ইকুয়াল টু হবে কত? 10। সো ae ইকুয়াল টু হচ্ছে কত? 5। এখান থেকে আবার স্কোয়ার যদি করে দিই তাহলে a স্কোয়ার ইকুয়াল টু কি আসবে? 1 প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার। ওই যে সূত্র আর কি, ইয়ার ইয়ার সূত্রটা এটা না, এটা তাহলে এখানে হবে 25। সো এখানে a দিয়ে গুণ করলে এখানে a স্কোয়ার, a কাটা যাবে, b স্কোয়ারের ভ্যালু হচ্ছে এখানে আমাদের 9, 25। সো a স্কোয়ার আসলো কত? 16। সো a স্কোয়ার পাইছি, b স্কোয়ার পাইছি, তাহলে আমাদের ইয়াটা কি হবে? x স্কোয়ার বাই 16 আর মাইনাস y স্কোয়ার বাই 9, 1। তো এটা যদি আমি ইয়া করি, ওদের মতো করি, 9x স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার, 9 আর 16 গুণ করলে 144 হয়। সো এটা আমাদের আনসার। ঠিক আছে, বুঝছি? আচ্ছা, তারপরটা, একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এগুলো অঙ্ক আসলে করে দেওয়ার মতো না, কারণ আমি সব শিখাই দিছি। একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা √2, নিয়ামক রেখাদের মধ্যবর্তী দূরত্ব, অক্ষদের স্থানাঙ্ক। আচ্ছা, এগুলো সব SW, নিজে ট্রাই করিও, এভাবে আমি করে দেওয়া ঠিক হচ্ছে না। অ্যাটলিস্ট প্রথমটা ঠিক আছে, পরাবৃত্ত করে দিছি সব, অধিবৃত্ত তো করে দিছি, কিন্তু এই সরি উপবৃত্ত তো করে দিছি, অ্যাটলিস্ট এটা নিজে করো একটু, অ্যান্সার শিট দেখো, নিজে খাটো। বিভিন্ন শর্ত থেকে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো, একই জিনিস। এসবই হচ্ছে উপবৃত্তের টাইপ গুলোর মতো, নতুন কোনো টাইপ নেই। নতুন টাইপ এখানে একটাই, দ্যাট ইজ হচ্ছে অসীমতর, যেটা আমরা একটু পরে পড়বো। তো তাও আমি একবার রিভিউ করে যাই। একটি অধিবৃত্ত এত এত বিন্দু দিয়ে যাচ্ছে, এর কেন্দ্র মূল বিন্দু, কেন্দ্র মূল বিন্দু তার মানে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস হচ্ছে আমাদের আরক্ষ এবং অনুবন্ধী অক্ষ। সো আর অক্ষকে এক্স এক্সিস ধরতে বলছে, মানে এর চেয়ে সোজা অঙ্ক তো হয়ই না। তো আমাদের জাস্ট এটা ইউজ করা লাগবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এরপর দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দু দিয়ে সিদ্ধ করলে এ স্কোয়ার আর বি স্কোয়ারের দুইটা সমীকরণ পাবা, যেটা আমার উপবৃত্ত এরকম একটা অঙ্ক ছিল। এ স্কোয়ার আর বি স্কোয়ার তখন সমাধান করে এ স্কোয়ার বি স্কোয়ার মান বের করলে অঙ্ক শেষ। তারপর কি, একটি কণিকা আর অক্ষ হচ্ছে এটা, ভালো কথা, উপকেন্দ্র এটা, উৎকেন্দ্রিকতা এটা, নিয়ামকের উপর একটি বিন্দু এটা, সমীকরণ নির্ণয় করো। এটা ভালো অঙ্ক। এবং এই অঙ্কতে তুমি আমাকে বলো, এই অঙ্ক তুমি কিভাবে করবা? 9 নম্বর অঙ্কটা তুমি কিভাবে করবে? ভালো অঙ্ক একটা, ধর। একটি কণিকা আর অক্ষ দিছি, উপকেন্দ্রটা দিয়ে দিছি, উৎকেন্দ্রিকতাও দিয়ে দিছি, নিয়ামকের উপর একটা বিন্দু দেওয়া আছে তোমাকে, তুমি এখানে কোন প্রসেসে আগাবো আমাকে এটুকু বল। কিরে, বলতে পারছো না? কিছু একটা বলো, ভুল হোক সঠিক হোক কিছু তো বলতে হবে। হ্যাঁ বলো। হুম, তাহলে কোনটা, কি দিয়ে করবো? আচ্ছা, এসপি ইকুয়াল টু ইপিএম হলো, এস আছে আর কি আছে, ই আছে, ইয়া তো নাই, নিয়ামক রেখা তো নাই, ওটা কিভাবে পাবো? ওটা দিয়ে করতে হলে তো নিয়ামক রেখা লাগবে। ওই যে পিএম কিভাবে পাবা? নিয়ামক রেখা হতে পি বিন্দুর যে দূরত্বটা, নিয়ামক রেখাটাই তো নাই, ওটা কি বের করা যাবে?
কি বলতেছো বুঝতেছি না, ম্যাথের ভাষায় বলো। m equal to xy, আচ্ছা। হুম। আরক্ষ দিয়ে মানে সমীকরণ দিয়ে সমীকরণকে সিদ্ধ করবা? এসপি ইকুয়াল টু ইপিএম, ঠিক আছে, অঙ্কটা ঠিক আছে, এইভাবে করবো আমরা। আমাকে জাস্ট এটুকু বলবা যে নিয়ামক রেখাটা কিভাবে পাবো। আর অক্ষ দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, উৎকেন্দ্রিক দেওয়া আছে, এবং নিয়ামকের উপরে একটা বিন্দু দেওয়া আছে। এটা সরল লেখার অঙ্ক এটা। আরো সহজ করে দিই, আর অক্ষটার উপর নিয়ামক রেখাটা লম্ব থাকে সবসময়। বলো কি হবে তাহলে? সবই বলে দিলাম আমি। আর অক্ষের উপর নিয়ামক রেখাটা লম্ব থাকে, এর চেয়ে বেশি আর আগাইতে পারবো না আমি। বলো এরপরের লাইনটা বলো কি হবে তারপরে। হম, পড়া লাগবে অন্যবারও। এক্স মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস জিরো, এটা কি আর অক্ষ না? সো ধরলাম যে এইটা হচ্ছে আমাদের একটা সাইড, এইটা হচ্ছে নিয়ামক রেখাটা ওইটা। সো আর অক্ষের উপর নিয়ামক রেখাটা লম্ব হবে কিনা এটা আমাকে বলো। আর অক্ষ আর নিয়ামক রেখার যে লম্ব, এটা কি নতুন করে শুনতেছো নাকি এটা আগে মানে ঠিক আছে? এটা জানো, আচ্ছা ঠিক আছে। এটা জানলে তুমি পারবে না কেন? আর অক্ষের উপর নিয়ামক রেখা যদি লম্ব হয় তাহলে এটাই তো আর অক্ষ। সো এর উপর এর লম্ব রেখার সমীকরণ কি? এর লম্ব রেখার সমীকরণ কি? এগুলো আমি লিখেও দিছিলাম আলাদা করে। সমীকরণ কি? এক্স আর ওয়াই সব উল্টাই দিতে হয়, মাঝখানের চিহ্নটা চেঞ্জ। তাহলে টু এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়ালস জিরো। যা কত বিন্দুগামী, এ কে এর মানটাই তো বের করতে হবে, যা বলে দিছে সুন্দর করে। 2,3 বিন্দু, 3 বিন্দুগামী, 2,-3 বিন্দুগামী। সো হয়ে গেল, কে এর মানটা এখান থেকে বের হয়ে যাবে, দ্যাট ইজ হচ্ছে 4-3 প্লাস কে ইকুয়ালস জিরো। সো কে এর মান এখানে আসবে -1। তো তোমার যে নিয়ামক রেখাটা আসবে সেটা হচ্ছে 2x প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তো এইটা আসছে নিয়ামক রেখাটা, এইটাই বলতেছিলাম যে এটা পারবা কিনা বের করতে। বাকি এখন তো এসপি ইকুয়াল টু পিএম, আমি বুঝতেছি না ওটা পারবা কিনা। এসপি ইকুয়াল টু ইপিএম, এর করে দিই আমি এসপি ইকুয়াল টু ইপিএম দিয়ে। আচ্ছা কি দেওয়া আছে আমাদের কাছে, এস এর 1 1, আর হচ্ছে কেন্দ্রিকতা হচ্ছে √2। আচ্ছা হলো। সো আমরা একবারে কাজটা করতে পারি, এসপি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার পিএম স্কোয়ার দিয়ে দিই। পিএম স্কোয়ার। সো এসপি এর ভ্যালু কত এখানে, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ই স্কোয়ারের ভ্যালু হচ্ছে √2 ছিল, এটা 2 হবে। আর এখানে হবে, আর যেহেতু স্কোয়ার করে ফেলছি একবারেই হয়ে যাবে, এটা হবে 2x প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর এখানে হবে 5। ঠিক আছে, 2x প্লাস ওয়াই মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে 5। ওকে, ঠিক আছে। তো এইটা আসলো। এরপরে কাজ কি জানি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়ান, ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস ওয়ান, আর 5টা এখানে গুণ হয়ে যাবে, 5 গুণ হয়ে যাবে। আর এখানে যদি করি 2 এখানে থাকবে, এখানে থাকবে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়ান। তারপর এখানে কি হবে, 4x, না, প্রথমে হচ্ছে 2xy নাও, তারপর হচ্ছে -2xy, -2x, এরপর হচ্ছে -y, এইগুলো আসবে।
এরপরে 5x স্কোয়ার 10x প্লাস 5y স্কোয়ার মাইনাস 10y প্লাস 5 4 দুগুণা 8x স্কোয়ার 8x স্কোয়ার 2y স্কোয়ার প্লাস 2 মাইনাস 4xy মাইনাস 4x মাইনাস 2y। তো এখান থেকে যদি আরো ছোট করি তাহলে কি আসবে, উপাশে যদি 8x স্কোয়ারটা নিয়ে যাই তাহলে এখানে আসবে 3x স্কোয়ার, তারপর হচ্ছে এখানে হচ্ছে 5y স্কোয়ার আছে, ওখানে আছে 2y স্কোয়ার, তাহলে এটা কত আসছে মাইনাস 3y স্কোয়ার নাকি। এরপর কি আছে, x গুলো মিলাও, মাইনাস 10x ওপাশে যদি নিয়ে যাই তাহলে প্লাস 6x, তারপর y মাইনাস 10y ওপাশে আছে মাইনাস 2y, তাহলে এটা কি হবে প্লাস 8y, আর কি আছে xy আছে, xy টা বসাই দিই 4xy মাইনাস 4xy, আর যদি ধ্রুবক পদগুলো চিন্তা করি 5 5 10, আর এখানে কত আছে 2, সো এরপর মাইনাস 8, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো 6y, হ্যাঁ ঠিক, 6y কেমনে আসলো, আমাদের তো আসে 8y, কোথায় ভুলে গেল, 2 দুগুণে 4 4y 5y স্কোয়ার 4, ও হ্যাঁ তো এটা তো 10 কেন 4y হবে, তাহলে এটা হবে পাশে নিয়ে গেলে মাইনাস 6y আসতেছে, হুম ঠিক আছে মাইনাস 6y। তো যাই হোক এটা আমাদের অ্যান্সার, তো এই গেল। এরপরে আমাদেরকে পড়তে হবে যে অধিবৃত্তের পরামিতিক সমীকরণ। তো অধিবৃত্তের পরামিতিক সমীকরণ, এখানে অনেক কিছু আমি লিখছি, এত কিছু তুমি যদি নাও চিন্তা করো, তুমি চাইলে পড়তে পারো, এখানে এত কিছু লাগবে না। আমাদের খালি এটাই চিন্তা করতে হবে যে ধরো আমরা এর আগেরটার মতো আমরা দুই টাইপের অধিবৃত্তের জন্য শুধু পরামিতিক সমীকরণ পড়বো, একটা হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এবং এবং ওয়াই স্কোয়ার বাই, আচ্ছা দুইটার জন্য ভিন্ন হবে, ঠিক আছে। সো আমি যদি প্রথমটার জন্য পড়ি, মানে প্রথমটার জন্য মানে এইটার জন্য, এই যে এটার জন্য এর পরামিতিক সমীকরণ, পরামিতিক সমীকরণ, পরামিতিক সমীকরণ মানে কি, থার্ড একটা চলকের মাধ্যমে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে হবে। এখানে দেখো, এখানে একটা কথা বলছে যে x ইকুয়াল টু a cos থিটা, y ইকুয়াল টু b tan থিটা, কেন্দ্র 0 0 এবং আর অক্ষ x অক্ষের উপর অবস্থিত। এটা খুবই ইম্পর্টেন্ট, যে তোমার তো অধিবৃত্ত অনেক হইতে পারে, বাট তুমি কারটা বের করতেছো সেটা জানা ইম্পর্টেন্ট, এবং কার জন্য কোনটা ইউজ করবে সেটা জানা ইম্পর্টেন্ট। সো এইটা যদি হয় তোমার অধিবৃত্ত, এই অধিবৃত্তটা কি, ওই যে কেন্দ্র 0 0 এবং x অক্ষের উপর অবস্থিত আর অক্ষটা, মানে আর অক্ষটা x অক্ষে আছে, তার মানে এটা সমীকরণ। তো এটার জন্য তোমার পরামিতিক সমীকরণগুলো কি হবে, x ইকুয়াল টু হবে a sec থিটা, আর হচ্ছে y ইকুয়াল টু হবে b tan থিটা। এগুলো কই থেকে আসলো আবার তো জানার দরকার নাই, মুখস্থ রাখো একদম, যে x ইকুয়াল টু a sec থিটা ধরতে হবে এবং y ইকুয়াল টু b tan থিটা ধরতে হবে। এটা যদি করি তাহলে আমরা এইটার পরামিতিক সমীকরণটা পাই যাব। এখন এটা যদি আমরা উল্টা প্রুফ দেখি, মানে প্রুফটা হচ্ছে আমরা উল্টা ভাবে দেখবো, তাহলে আমরা পরামিতিক সমীকরণ যেগুলো ধরছি ওগুলা থেকে কি আমাদের মেইন সমীকরণটা আসতেছে কিনা, তাহলে হ্যাঁ ওটার জন্যই আমরা এইভাবে ধরি, কারণ এখানে একটা মাইনাস আছে। সো আমাদের একটা সূত্র আছে sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সো এটাকে চিন্তা করে তোমাকে ওইটা ধরছে ওরা। সো আমরা আসলে কি করব, প্রথমটা থেকে sec থিটাটা যদি বের করি তাহলে সেটা আসতেছে x বাই a, পরেরটা থেকে টেন থিটাটা যদি বের করো তাহলে এটা আসবে y বাই b। তো জাস্ট কি করো, দুইটা স্কোয়ার করে বিয়োগ করে দাও, অর্থাৎ এটা 1 ধরো আর এটা 2 ধরো। এই কাজটা হয়তো কোনো একটা ম্যাথে করতে হবে, এটা স্কোয়ার করে এটা বিয়োগ করে, হ্যাঁ এটাই। সো এখানে 1 পাবা, আর এখানে পাবা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, যেটা আমাদের যেটার জন্য আমরা এটা ধরছিলাম সেটা এটাই। কিভাবে আসছে এটা এখানে লেখা আছে, ইচ্ছা থাকলে পড়ে নিবা,
আমি বলবো দরকার নাই। এটা একটা। আর এই থিটাটা কি? এই থিটাটাকে বলা হয় উৎকেন্দ্রিক কোণ। এই থিটাটাকে কি বলা হয়? মানে ওই যে আমরা, তোমার মনে আছে এখানে একটা সহায়ক বৃত্ত নিছিলাম উপবৃত্তে পড়ার সময়, এখানে এই সহায়ক বৃত্তটা হচ্ছে এটা, এরকম এরকম। তো যাই হোক, মানে এই বৃত্তটার এই কোণটা চেঞ্জ করলে তোমার এই ইয়াটাও চেঞ্জ হয়ে যাবে। আর এই অধিবৃত্তের উপরস্থ যে বিন্দুটা, যেমন এটা পি বিন্দু, পি বিন্দুর জন্য উৎকেন্দ্রিক কোণ এটা। আমি পি বিন্দুটা যদি এখানে নিই, তাহলে তখন আমাকে জিনিসটা কি করতে হবে, হয়তো উৎকেন্দ্রিক কোণটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, সো এই উৎকেন্দ্রিক কোণটা কোন একটা বিন্দুর হয়ে হয়ে থাকে, যেরকম কিনা উপবৃত্তে বলছিলাম। সো এটা যদি বের করতে চাই, তাহলে এটা কিভাবে বের করবো? এটা বের করার জন্য এখন আর ভাগটা করতে লাগবে না, জাস্ট এই দ্বিতীয়টা থেকেই বের হয়ে যায়। টেন থিটা y ইকুয়াল টু বি টেন থিটা, এটা আমরা জানি। সো টেন থিটা ইকুয়াল টু কি হবে, y বাই বি। সো থিটা ইকুয়াল টু টেন ইনভার্স y বাই বি। ঠিক আছে, এইটার জন্য। সো এটার জন্য যদি আমি উৎকেন্দ্রিক কোণটা বের করি, তাহলে সেটা কত হবে? একবারে একটা সাইডে লেখার চেষ্টা, আচ্ছা অন্য পেজে দুইটা একসাথে লিখে দিই, দাঁড়াও। সব কি চলে আসে। আহ হ্যাঁ, মিশে। সো উৎকেন্দ্রিক কোণটা যদি বের করতে বলে, উৎকেন্দ্রিক কোণটা কিন্তু বিন্দুর উপর ভ্যারি করবে। সো সেটা তুমি বলবা টেন থিটা। সেটা তুমি বলবা টেন থিটা ইজ ইকুয়াল টু বি, ইয়া ওয়াই বাই বি। কই থেকে আসলো? এইখান থেকে, ওয়াই বাই বি। কার জন্য? ভেরি ইম্পর্টেন্ট, যদি এটা হয় আর কি। সো থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই বি। এখানে ওয়াই কি? ওয়াই হচ্ছে ওই বিন্দুটার কোটি। আর বিটা তো জানো, ওই উপবৃত্ত পরাবৃত্তটার আহ, অনুবন্ধী অক্ষের অর্ধেক। সো এটা হচ্ছে কোটি, এটা হচ্ছে অনুবন্ধী অক্ষের অর্ধেক। এটা আর লিখলাম না, এটা হচ্ছে বি। ঠিক আছে, হয়ে গেল। আমাদের এইটার জন্য বের করলাম। এখন আমাদের বের করতে হবে যে যদি আমাদের বৃত্তটা উপবৃত্ত উপবৃত্তের ক্ষেত্রে কিন্তু একটাই ছিল, এখানে কিন্তু একটু চেঞ্জ করা লাগবে। তোমার যদি এই অধিবৃত্তটা হয় উল্টাটা, অর্থাৎ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস, এখন বলো দি কি হবে, কি চেঞ্জ, কোথায় চেঞ্জটা আসবে? হ্যাঁ, কোথায় আসবে বলবা? এখানে আসবে এক্স, এখানে ওয়াই ধরে নিতে হবে বি সেক থিটা, আর এক্স ধরে নিতে হবে এ টেন থিটা। বুঝতে পারছো? তাইলেই মিলে যাবে। যার আগে মাইনাস সেটার জন্য টেন নিবা, শেষ। ওয়াই এর সাথে বি রিলেটেড, এক্স এর সাথে এ রিলেটেড, শেষ। এটাই মনে রাখলে হলো। তো এখন দেখো প্রুফ, যদি দেখো তাহলে প্রুফ দেখতে পারো। প্রুফটা হচ্ছে আমরা কি করব, ওই যে sec থিটা এবার কত আসবে, sec থিটা আসবে তোমার বি বাই এ, সরি ওয়াই বাই বি। আর টেন থিটা এবার কত আসবে, এ বাই ওয়াই, সরি এ বাই এক্স, করছি এক্স বাই এ। সো স্কোয়ার করে বিয়োগ করে দাও, তাহলে এখানে আসবে ওয়ান, এখানে আসবে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার, হয়ে গেল। তার মানে আমার ধরাটা ঠিক আছে, মিলছে যেহেতু। আর যেহেতু উৎকেন্দ্রিক কোণ বের করা লাগবে, উৎকেন্দ্রিক কোণটা কি হবে, উৎকেন্দ্রিক কোণ, উৎকেন্দ্রিক কোণ কি হবে, তোমাকে নিতে হবে টেন থিটা। টেন থিটা এবার কি ওয়াই বাই বি হবে না, টেন থিটা হবে এক্স বাই এ। কারণ এবার সাথে টেন থিটা কার সাথে রিলেটেড, এক্স এর সাথে। সো এখানে থিটা ইকুয়াল টু আসবে টেন ইনভার্স এক্স বাই এ। এখানে এক্সটার পরিচয় কি, এখানে এক্সটা হলো কোন একটা পার্টিকুলার বিন্দুর ভুজ। এ তো জানো, এ হচ্ছে এখানে অনুবন্ধী অক্ষেরই অর্ধেক, কারণ এখানে এটা এখানে অনুবন্ধী অক্ষ, দুটা ক্ষেত্রে অনুবন্ধী অক্ষের অর্ধেকটা নিচে থাকতেছে।
সো এইটা যদি মনে থাকে তাহলে পরমাণবিক সমীকরণ দিয়ে যে কোনো ম্যাথ আমরা সলভ করতে পারবো যদি এই স্লাইডটা আমরা পারি। দেখো কয়েকটা অঙ্ক হয়তো আছে। প্রথম অঙ্কটা কি বলছে, কোন অধিবৃত্তের একটি উপকেন্দ্র দেয়া আছে, উৎকেন্দ্রিকতা দেয়া আছে, তার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, উৎকেন্দ্রিকতা ই দেওয়া আছে, উপকেন্দ্র এস দেওয়া আছে, সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, হলো অধিবৃত্তটির উপরস্থ এত বিন্দুর জন্য উৎকেন্দ্রিক কোণ নির্ণয় করো। ঠিক আছে, তার আগে বোঝা লাগবে যে অধিবৃত্তটা কোন অক্ষের সমান্তরালে, এক্স অক্ষ নাকি ওয়াই অক্ষ, কারণ দুইটার জন্য তো সূত্র আলাদা। তার আগে অধিবৃত্ত সমীকরণটা বের করা লাগবে। এখন কিভাবে বের করবো, উৎকেন্দ্রিকতা আর উপকেন্দ্র দেওয়া আছে, এ কেমন কথা? উম বের করার উপায়টা কি তাহলে? কি সব অঙ্ক রে! এটা আমাকে কি করা লাগবে, আমাকে এটা ওই তোমার এই 3,0 দেওয়া আছে, তো এটাকে প্লাস মাইনাস 3,0 ধরতে হবে, আর এটাকে 3/2 ধরতে হবে। এটা ধরে অঙ্কটা করতে হবে, নাহলে আমি ওই অঙ্ক সলভই করতে পারবো না। সো এটা যদি ধরি তাহলে আমি বুঝতে পারতেছি যে আমাদের যে ইয়াটা আছে, অধিবৃত্তটা আছে, ওটা লেট ধরে নিতে হবে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। কেন এটা আমি ধরলাম, কারণ হলো প্লাস মাইনাস 3,0 আছে, এই কমা জিরো, সো এক্স অক্ষের সমান্তরাল। তো এই দাঁড়াও, এটাই। তো এই থেকে তো আমি হচ্ছে হ্যাঁ, এই হচ্ছে তাহলে আমার 3 আসতেছে, তাহলে এর ভ্যালু আসবে, তাহলে এর ভ্যালু এখানে 3/2, এর ভ্যালু হচ্ছে 3/2 দেওয়া আছে। সো 3/2 ইন্টু 3, সো 3 কাটে, এর ভ্যালু হচ্ছে 2, এর ভ্যালু পাই গেছি, বি এর ভ্যালু লাগবে। সো বি এর ভ্যালু কিভাবে বের করবো, আমরা জানি যে কি জানি, ই স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। সো এখানে হবে 9/4, ই এর ভ্যালু 3/2 দেওয়া ছিল 1, বি স্কোয়ার, এ স্কোয়ার ভ্যালু 4। তো এখান থেকে বি স্কোয়ার ভ্যালু কত আসবে একটু বলতে পারবা? পাশে নিয়ে গেলে 4, 1, 5/4, 5 আসে বোধহয়, 5 আসে, তাহলে আচ্ছা ওইটা রাখি দিই, বি স্কোয়ার ভ্যালু 5। তো আমাদের অধিবৃত্তটা আসতেছে এক্স স্কোয়ার বাই 4 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 5 ইকুয়ালস টু 1, এটা আসলো। তো এখন হয়ে গেছে, আমাদের অর্ধেক কাজ তো শেষ। এখন উৎকেন্দ্রিক কোণ বের করতে হবে। উৎকেন্দ্রিক কোণ, এটার জন্য উৎকেন্দ্রিক কোণ বের করার সূত্রটা আমরা কি লিখবো, যেহেতু এটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে উৎকেন্দ্রিক কোণ বের করার যে সূত্রটা আমি লিখবো সেটা হচ্ছে টেন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি, ওয়াই বাই বি। ঠিক আছে, একটু আগে আমরা দেখলাম এটা। তো টেন থিটা, ওয়াই হচ্ছে ওই যে বিন্দুটার আহ, উৎকেন্দ্রিক কোণ, সেটার কোটি, সো দ্যাট ইজ 2.5, 2.5। আর বি এর ভ্যালু আমরা জানি, বি এর ভ্যালু এখানে হচ্ছে √5, কারণ বি স্কোয়ার হচ্ছে 5। সো এখান থেকে থিটার ভ্যালুটা একটু বের করে দেখো তো, এটা মিলতেছে কিনা, 48.23 ডিগ্রি। ঠিক আছে, 48 ডিগ্রি। হ্যাঁ, তো এইটাই সহজ একটা অঙ্ক, একদমই সহজ। পরেরটা দেখো, পরেরটা খুবই সহজ। পরেরটাতে তো সমীকরণটাই দিয়ে দিছে, দিয়ে বলে এই দুইটা বিন্দুর জন্য পরমিতিক স্থানাঙ্ক নির্ণয় করো। তো কোনো একটা বিন্দুর পরমিতিক স্থানাঙ্ক, এটা হচ্ছে হয়তো নতুন হইতে পারে, এটা উপবৃত্তে যা করছো তাই ঠিক এখানে তাই করতে হবে। কোন একটা বিন্দুর পরমিতিক স্থানাঙ্ক মানে হলো যে তোমাকে ধরতে হবে কি, যেমন আমি যদি এখানে একটা করে দিই, যে ধরো এইটা তোমাকে দেয়া আছে, সো এটাকে আমি আগে আদর্শ আকারে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার বাই এখানে আসবে 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই এখানে আসবে 16, এখানে আসবে 1, মানে 144 দিয়ে ভাগ করে দাও। তো এটা হচ্ছে কি, ওটাকে ইয়া করো, মিনিটে আনতে পারো না? ওখানে একটা চিহ্ন আছে দেখবা, যে হ্যাঁ, কত? 11 মিনিট, আমাদের এখানে আসছে কত? দেখো 2.5 আর √5 বসাইছিলা।
তাহলে ওদের ওখানে ভুল আছে। 2.5, ঠিক আছে, আমাদেরটা ঠিক আছে, ওদেরটা ভুল হতে পারে। x²/9 - y²/16 = 1। এখন এখান থেকে আমাদের পরামিতিক স্থানাঙ্ক বের করতে হবে এই দুইটা বিন্দুর জন্য। সো ধরো আমি -3, 0 বিন্দুর জন্য যদি পরামিতিক স্থানাঙ্ক বের করি, তো আমি বোধহয় উপবৃত্তে বলে দিয়েছিলাম যে পরামিতিক স্থানাঙ্ক কোন একটা বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক কিভাবে বের করতে হয়। জাস্ট বলবা যে x = হবে, এখানে a এর ভ্যালু কত, 3 না, x = তাহলে x = হবে 3 sec থিটা, y = হবে এখানে 4 tan থিটা। যেহেতু আমাদের উপবৃত্তটা এইটা, সরি পরাবৃত্তটা এইটা, যেখানে যেখানে তোমাকে কি বলতে হবে, এই কোণটা কত, তাইলে হয়ে যাচ্ছে ওই বিন্দুটার পরামিতিক স্থানাঙ্ক। তাহলে যেখানে কোণটা থিটা ইকুয়াল টু কত হবে, টেন ইনভার্স এই যে y/b। সো এখানে y এর ভ্যালু এখানে কত, 0 দেওয়া আছে, আর b এর ভ্যালু তো যায় ধরো কিছু, টেন ইনভার্স 0 ডিগ্রি মানে হচ্ছে কত, কিরে বুঝলাম না এটা এরকম কেন হলো, -3,0 পরামিতিক স্থান নির্ণয় করে একটা 3 sec থিটা আর 4 tan থিটা, এবং যখন থিটার মান যথাক্রমে 180 ডিগ্রি, টেন ইনভার্স 0 করো তো কত হয়, 0 ডিগ্রি আসে না? হ্যাঁ 0 ডিগ্রি আসে। টেন 0 ডিগ্রি মান 0 বোধহয়, 0। টেন 180 ডিগ্রি মান তো 0, তাই না? তা এখানে দেখো আমি 0 ডিগ্রি বসাবো নাকি 180 ডিগ্রি বসাবো। তো এখানে 180 ডিগ্রি বসানো হয়েছে। কারণটা কি, কারণটা তুমি যদি দেখো অধিবৃত্তটা যদি এটা হয়, এই অধিবৃত্তটার চিত্র আঁকি এরকম, তাহলে -3,0 বিন্দুটা কোথায় আছে, মানে এইটার জন্য খালি একটু চিন্তা করতে হচ্ছে, নাহলে চিন্তা করা লাগতো না। -3,0 বিন্দুটা কোথায় হয়, এটা এটা কোথায় হয় বলো তো, এই অ্যাক্সিসে না, মানে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, -3,0 বিন্দুটা কোথায় আছে, এইটা ধরো -3,0, মানে এর উপরস্থ একটা বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে নিশ্চয়ই এটা শীর্ষটাই হবে -3,0। সো এটা কোন দিকে আছে, এদিকে। সো এই কোণটা এইদিকে যদি থাকতো তাহলে তুমি 0 ডিগ্রি থাকতো, এইটা আছে এইদিকে, সো কোণটা এই পুরোটা মিলে 180 ডিগ্রি হয়, এই জন্য এখানে 180 ডিগ্রি দিছে, বুঝছো? সো 180 ডিগ্রি এই জন্য আসে। আর পরেরটার জন্য সহজ, পরেরটার জন্য জাস্ট করে ফেলবা। বুঝতে পারছি 180 ডিগ্রির ব্যাখ্যাটা? হুম, বুঝতে পারছি। হুম, বুঝছি তো নাকি? দেখো, আচ্ছা, ঠিক আছে, পারবা এটা? নোপ, কিছু কি বলছো, পারবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আচ্ছা। এরপর এটা, অসীম তট থেকে অধিবৃত্তের সমীকরণ নির্ণয়, এইটা আমাদের লাস্ট টপিক আর কি মোটামুটি, এটা হলেই হয়ে যাবে। ঠিক আছে, কই গেল? ওকে, সো এটা এটা কিভাবে করব, প্রথমে আগে কনসেপ্টটা পড়া লাগবে, এখানে অনেক কিছু বলছে তাই না, আমরা একটু আগে শর্টকাটে দেখে নিই জিনিসটা আসলে কি। অসীম তট হলো, আমি যদি একটু এখান থেকে যাই, চিত্রটা কি হইলো, ধরো এটা হচ্ছে আমাদের এক্স এক্সিসের সমান্তরাল একটা ইয়া, ঠিক না, যে এক্স এক্সিসের সমান্তরাল, মানে 0 0 কেন্দ্র বিশিষ্ট এক্সিসের সমান্তরাল অতিবৃত্ত।
তো আমরা যদি একটা লাইন, অসীমতট হচ্ছে একটা স্পর্শক টাইপের জিনিসপত্র বা একটা সরলরেখা, মানে একটি সরলরেখা, বা একটা স্পর্শক যা কি করবে, কোন একটা অধিবৃত্তকে অসীমে ছেদ করবে। ঠিক আছে? সো অসীমতট হলো মূল বিন্দুগামী, মানে অসীমতট হলো এমন একটা রেখা, মানে যেটা তোমার মূল বিন্দুগামী না বলে আমি বলবো যে অধিবৃত্তটার কেন্দ্রগামী, মানে এই যে অধিবৃত্তটার কেন্দ্র দিয়ে যাবে এমন একটা সরলরেখা যেটা অধিবৃত্তটাকে অসীমে ছেদ করবে। অসীমে ছেদ করবে মানে এই যে আমি যদি এইভাবে জিনিসটা আঁকাই, মানে এইভাবে ধরো আঁকাইলাম, সো আমরা তো জানি, আমরা কি জানি যে এই জিনিসটা অসীম পর্যন্ত যায়। সো এই যে রেখাটা, এটা আসলে এই অধিবৃত্তটাকে এই যে অসীমে যায় এখানে ছেদ করবে, আর এখানে এটা মাইনাস অসীমে যায় ছেদ করবে। সো অসীমতট হচ্ছে একটা স্পর্শক যা আমাদের যে অধিবৃত্তটা আছে যেটা কেন্দ্র দিয়ে যাবে এবং অধিবৃত্তটাকে অসীমে ছেদ করবে দুই পাশে। ঠিক আছে? তো এটা হচ্ছে অসীমতটের ব্যাখ্যা, যে অসীমতট হলো একটা স্পর্শক যা অধিবৃত্তকে অসীমে যায় ছেদ করবে এবং যেটা অধিবৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। তাহলে অসীমতট কয়টা পাওয়া যাবে? আমি কেন্দ্র দিয়ে এরকম করে কয়টা রেখা আঁকাইতে পারি যারা অসীমে ছেদ করতে পারে? বলো দি। দুইটা। দুইটা পাওয়া যাবে। অসীমতট হলো স্পর্শক যা আহ এই জন্য তো অসীম নাম দিছে, অসীমতট নাম দিছে, যাতে অসীমে ছেদ করে, মানে অ্যাসিম্পটোরিক না, ইংরেজি নামটা ভুলে গেলাম। অসীমতট হলো স্পর্শক যা অধিবৃত্তকে বৃত্তকে অসীমে ছেদ করবে। অসীমে ছেদ করবে, করবে। এবং হচ্ছে এটা আরেকটা বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে অধিবৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। কেন্দ্র দিয়ে না গেলে আসলে দুপাশে এইভাবে ছেদ করতে পারবে না, তার আগেই আহ মানে ধরো কেন্দ্র দিয়ে যদি না নিয়ে যায় তাহলে এই যে ছেদ করবে, দেখবা এই যে এখানে না কেন, এখানে ছেদ করে ফেলবে। কেন্দ্র দিয়ে গেলে পরে তখন অসীমে যায় ছেদ করতে পারে। এই জন্য আমাদের যে অধিবৃত্ত অনেকগুলো রেখা তো আছে, সো আমরা ওইটাই নিব যেটা কেন্দ্র দিয়ে যাবে এবং অধিবৃত্তকে অসীমে যায় ছেদ করবে। সো এটা অধিবৃত্তের কেন্দ্রে, অধিবৃত্তের কেন্দ্রগামী হবে। অধিবৃত্তের কেন্দ্রগামী হবে। অধিবৃত্তের কেন্দ্রগামী, এই দুটা বৈশিষ্ট্য মনে রাখো। আচ্ছা হলো। তাহলে আরেকটা কোনটা বললা? আরেকটা তাহলে এইটা হবে হয়তো। হয়তো হয়নি চিত্র। আচ্ছা হইলো, ধরো এরকম আর কি আসবে। তো এটা এদিকে মাইনাস অসীমে, এটা হচ্ছে অসীমে ছেদ করবে। তো দুইটা পাবো আর কি, দুইটা সমীকরণ আসবে। এই হচ্ছে কথা। এখন আমাদের অসীম তট তাইলে বুঝতে পারতেছো, যে কোনো উপবৃত্তের জন্য এই অসীম তট গুলো থাকতে পারে। সো আমরা বেশিরভাগ কনসার্ন থাকবো যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, সরি, তোমার হচ্ছে দুইটা অধিবৃত্ত নিয়ে, দুইটা অধিবৃত্তের আমরা অসীম তট সমীকরণ বের করব। একটা হচ্ছে এই যে এইটা, অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, আর হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এই দুটার জন্য, সো এই দুটার জন্য বেশি আমাদের কনসার্ন, এগুলোর জন্য আমরা এই অসীম তটের সমীকরণটা বের করব। ঠিক আছে? সো এটা বের করার উপায়টা কি? এটা বের করার উপায় হলো, আমরা এখানে প্রতিবেদন আছে, আসলটা আছে, তবে আমরা নকলটা করব। নকলটা হলো কি, যে অধিবৃত্তের, যে কোনো অধিবৃত্তের জন্য আসলে এটা সত্য, যদি কোনো একটা অধিবৃত্তের তুমি সমীকরণটা বের করে ফেলতে পারো তাহলে ওই অধিবৃত্তের অসীম তটদ্বয়ের সমীকরণ দুইটা বের করা খুবই ইজি। কি করতে হয়? অধিবৃত্তের অসীম তট নির্ণয়ের, অসীম তট, তোমার কলেজ কয়টায়? খাওয়া দাওয়া হয়েছে? আচ্ছা তাহলে ওয়ানের বদলে জিরো বসাবো। কি বসাবো? ওয়ানের বদলে জিরো বসাবো, তাইলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি। তাহলে এই কাহিনীটা আজকে বলা যাবে না, এই কাহিনীটা বললে আমার সময় লাগবে। আমরা এটা করে ম্যাথ করবো। অধিবৃত্তের অসীম তট নির্ণয়ের জন্য ওয়ানের বদলে জিরো বসাবো, তাইলে হয়ে যাচ্ছে। তাহলে তুমি জাস্ট যে কোনো একটা অধিবৃত্তের সমীকরণ, এটা যে কোনোর জন্য সত্য, যে কোনো অধিবৃত্তের জন্য কি করতে হবে? অসীম তটের নির্ণয়ের জন্য ওয়ানের বদলে জিরো বসাবো।
তাহলে ধরো আমরা কি এই অধিবৃত্তটার অসীম তটের সমীকরণ দুইটা জানতে চাচ্ছি, দ্যাট ইজ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার অ্যান্ড হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এটার জন্য তাই কি করতে হবে, 1 এর বদলে 0 বসাইতে হবে। সো এখানে 1 এর বদলে 0 বসাইতে হবে, সো আমি এখানে 0 বসাবো। একটুখানি 0, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমরা যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার করি, ইয়াগুলা সরাই দিই, তোমার হচ্ছে রুট গুলো সরাই দিই, তাহলে একটা প্লাস মাইনাস নিতে হবে এ, তাহলে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স আসতেছে। এবং এইটা আলটিমেটলি কার সাথে মিল আছে, এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা। কেন? কারণ তোমার এই অধিবৃত্তটার কেন্দ্রটা কি মূল বিন্দু না, এবং তোমার যেই আমি বললাম অধিবৃত্তটা অসীম তটটা মূল বিন্দু দিয়ে যাবে, তার মানে ওটা মূল বিন্দুগামী একটা সরলরেখা আসবে। সো এটা খানিকটা দেখতে এরকম কিনা দেখো তো, y ইকুয়াল টু প্লাস মাইনাস ধরো নিলাম না mx এর মতন। সো এটা আসছে কিনা, হ্যাঁ এটাই আসার কথা। তার মানে তুমি বুঝতে পারতেছো এই জিনিসটা ঢাল হবে। সো প্লাস হলে প্লাস ঢাল হবে। আর প্লাস মাইনাস কেন বলো, এখানে তো দুইটা তুমি পাইলা, এইটা এক্স অক্ষের সাথে কত কোণ করছে, সূক্ষ্মকোণ করছে তাই না, সূক্ষ্মকোণ, তাহলে এটা ঢালটা কি আসবে, পজিটিভ। সো এর যে ঢালটা এমটা আসবে সেটা কি আসবে, পজিটিভ। আবার এর যে ঢালটা এটা কি আসবে, নেগেটিভ। আসবে কিনা বলো, এই যে স্থূল কোণ তৈরি করছে এক্স অক্ষের পজিটিভ এর সাথে। সো একটা ঢাল পজিটিভ একটা ঢাল নেগেটিভ আসবে, তাই আসছে। প্লাস ধরে একটা পাবো, ঢাল হবে বি বাই এ, প্লাস বি বাই এ, আরেকটার জন্য হবে মাইনাস বি বাই এ। সো বুঝতে পারতেছি বোধহয়। সো দুইটা তোমার অসীম তট বের হওয়ার কথা ছিল, দুইটা বের হয়ে আসে। বুঝতে পারছি। এখন এইটা মুখস্থ করো, এটা মুখস্থ করো যে এই যদি আমার উপবৃত্ত হয় এটা, তাহলে আমাদের অসীম তটের সমীকরণটা হবে প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। বি এর পরিচয় কি, বি হলো এইটার ওয়াই এর নিচে যেটা থাকবে, আর এ হলো এক্স এর নিচে যেটা থাকবে আর কি। ঠিক আছে। এখন তুমি ইন্টারেস্টিংলি একটা জিনিস দেখতে পারবা যে এইটা, এটার জন্য যেটা পাইছো তুমি যদি এইটা নাও ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এটার জন্য যদি আমি ওয়ান এর স্থলে 0 বসে, তুমি চিন্তা করে দেখো একই জিনিস আসবে না, ক্যালকুলেশন একই হবে না। এখানে যদি 0 বসাই এই দুটো তো সমান হয়ে গেল, এইটা যা এটাও তা, 0 যদি বসাই দিই, তাই কিনা বলো। তাই 0 বসালে এখানে আসবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। সো সেম ভাবে আমি যদি স্কোয়ার সরাই দিই, তাহলে এখানেও তুমি ওয়াই ইকুয়াল টু এই সেম সমীকরণে দেখবা প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। তার মানে অসীম তটের সমীকরণটা দুইটার জন্যই একই, একই। এখানে বি এর পরিচয় কি চেঞ্জ হয়েছে, না বি এর পরিচয় ওটাই, বি কি এক্স ওয়াই এর নিচে যেটা আসবে, এক্স কি এ এর নিচে, এক্স এর নিচে, এ কি এক্স এর নিচে যেটা আসবে। আর এখানে প্লাস মাইনাস থাকবে, তুমি যদি এই যে আঁকাও, এই যে ধরো না এটার জন্য যদি আঁকাও এরকম করে, এটা যদি কেন্দ্র হয় তাহলে এই দিক দিয়ে যাবে একটা, এই দিক দিয়ে যাবে, এটা এক্স অ্যাক্সিস। সো একটার জন্য পজিটিভ কোণ একটার জন্য এই যে নেগেটিভ কোণ পাবা। ঠিক আছে, এই আর কি। সো আমাদের এটা দেখলাম যে দুইটার জন্য কি হয়, অসীম তটের সমীকরণটা প্লাস মাইনাস বি বাই এ এক্স, প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স হয়। এই তো শেষ। এতটুকুই পড়া হলে আমাদের অসীম তট নিয়ে আর কিছু লাগবে না। ঠিক আছে, এই তো। তাহলে অসীম তটের ঢাল কি, এটা আসে অসীম তটের ঢাল কত, ঢালগুলো হলো কি প্লাস মাইনাস বি বাই এ। ঠিক আছে। এখন এইখানে আমি এখানে যেটা দিছি এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা, আমরা তো তোমাকে বলে দিলাম 0 ধরলেই তোমার অসীম তটটা পেয়ে যাচ্ছ। কেন 0 ধরলে অসীম তটটা পেয়ে যাচ্ছ সেটা কারণটা এখানে ছিল। তো এটা আজকে ব্যাখ্যা না করি, এর নেক্সট দিনে ব্যাখ্যা করব আমি, যদি সময় পাই তাহলে। অসীম তটের মধ্যবর্তী ওটা না জানলেও হবে, ঠিক আছে। ওকে। সো আরেকটা জিনিস এখানে আসছে, অসীম তটের মধ্যবর্তী কোণ, অসীম তটের মধ্যবর্তী কোণ, তাই না, অসীম তটের মধ্যবর্তী কোণ এইটা কি, অসীম তত্ত্বের মধ্যবর্তী কোণ বলতে এইটা বোঝাচ্ছে। দেখো এই দুটো অসীম তত্ত্ব দুটো সরলরেখা, তো সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ বের করিনি আমরা সরলরেখায়, সরলরেখা চ্যাপ্টারে। এই যে এই কোণটা কি আমরা বের করিনি, বা এই কোণটা কি আমরা বের করিনি, করছি কিনা বলো।
সরলরেখা চ্যাপ্টারে দুইটা আহ সরলরেখার মধ্যবর্তী কোণ বের করছিলা কিনা বলো? অবশ্যই করছিলা। সো এইটাও ঠিক তাই, অসীম তল গুলো তো দুইটা সরলরেখা যারা পরস্পরকে কোইনসাইড করছে ওই কেন্দ্রটাতে, সো তারা একটা কোণ তৈরি করবে। সো এই কোণটা এবং এই কোণটা কত আসলে এটা বের করতে বলতেছে, এইটুকুই কাজ। সো আমরা কিভাবে বের করব, দুইটা রেখার মধ্যবর্তী কোণ কিভাবে বের করে মনে আছে? ধরো একটা রেখার ঢাল আমরা তো জানি, কি জানতে হয়, প্লাস মাইনাস। একটা আমাদের দুইটা রেখার মধ্যবর্তী কোণ বের করার সূত্রটা কি বলো, দেখি তো মনে আছে কিনা। টেন থিটা m2 মাইনাস m1 1 প্লাস m1 m2। নতুন লাগতেছে সূত্রটা? আচ্ছা, এখানে একটা প্লাস মাইনাস ছিল তাই না? প্লাস মাইনাস ছিল, প্লাস ধরে একটা কোণ পাওয়া যেত, মাইনাস ধরে আরেকটা কোণ পাওয়া যেত, আমরা একটাই বের করি। একটা বের করলে আরেকটা জানি 180 ডিগ্রি মাইনাস থিটা হবে তাই না? এই যে দেখো, একটা তো এইটা বের হবে আর একটা হবে এই 180 ডিগ্রি মাইনাস থিটা। তো একটা প্লাস ধরে বের হয়, একটা মাইনাস ধরে বের হয়, তো তুমি এই প্লাস ধরেরটা বের করো, আর মাইনাস ধরে যেটা আসবে ওটা 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিলেই হয়ে যাচ্ছে। তো আমি প্লাস ধরে করতেছি। সো টেন থিটা ইকুয়াল টু কত আসবে? আমাদের ঢালগুলো কি কি আছে, m1 এখানে কি প্লাস বি বাই এ, m2 এখানে কি মাইনাস বি বাই এ। সো আমি এখানে লিখলাম বি বাই এ প্লাস হয়ে যাবে বি বাই এ, মাইনাস যেহেতু আছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে না? হ্যাঁ এটাই। সো এরপর এখানে যদি করো এ, এখানে আসবে 2b, এখানে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। সো এ এ কাটে, সো উপরে যদি চলে যাই, সো এটা আসবে 2ab এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টেন থিটা। এতটুকুই বুঝছি। আচ্ছা ওদের সূত্রটা দেখি, ওদের সূত্রটার মতো আনতে হবে, এটাও সূত্র কিন্তু ওদের সূত্রটা কি আছে, 2 tan 1 b/a, এটা আনতে হবে। এটা আনা লাগবে, কিভাবে আনবো? থিটা সমান 2 tan 1 b/a। আচ্ছা এখানে তো এখানে কিছু তো করা লাগবে, 2 tan 1 b/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা আসলো আবার যদি ধরো 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টেন থিটা, 2 tan 1 b/a যদি আনতে চাই, তাহলে কি করতে পারি? সূত্রটা কি জানি ভুলে গেলাম। আচ্ছা, সমস্যা নাই, আমরা আপাতত এইটাই মনে রাখি। আরেকটা সূত্রটা কি, থিটা ইকুয়াল টু 2 tan, করা যায়, আসলে করা যায়, সেটা হচ্ছে টেন টেন টু থিটা সূত্রটা মনে আছে অর্ণব? 1 - tan² থিটা 1 + tan² থিটা না? দেখো আমার তো মনে পড়তেছে না, এটা কি ছিল কি? এরকমই ছিল না? আচ্ছা ওদের সূত্রটা কি ছিল, থিটা ইকুয়াল টু 2 tan 1 b/a, থিটা ইকুয়াল টু 2 tan 1 b/a, এটা 10 to θ 1 - tan। আচ্ছা দেখি এটা দিয়ে করার চেষ্টা করি, না হলে অত জানার দরকার নেই আমাদের। বড় হয়ে যাবে এভাবে যদি করি তাই না? হুম হুম, হয়ে গেল। হুম, আমাদের আসতেছে এটা। আচ্ছা, এইটাই আপাতত রাখে দিচ্ছি, এটাই আপাতত মনে রাখো। আর ওইখানে ওরা যে সূত্রটা দিছে, থিটা ইকুয়াল টু 2 tan 1 b/a। আচ্ছা ওরা বোধহয় সূত্রটা এইটা এইভাবে নিয়ে আসছে, বুঝতে পারছি। ওরা যেটা করছে সেটা হলো এইটা বের করছে, আমি আসলে উল্টা কাজ করলাম, এটা একটু কঠিন হয়ে গেল। যাই হোক, দুইটা একটু মনে রাখলাম, সমস্যা নেই। এই কোণটা কি থিটা না বলো তো?
এই কোণটা যদি থিটা ধরি, ধরো লেটস সে, তাহলে এইটা, এই কোণটা, এইটা ঢাল কত, এইটা ঢাল কত, বি বাই এ, তাই কি না? সো আমরা এটা যদি বের করতে চাই, টেন থিটাটা বের করতে চাই, এই টেন থিটা কি বি বাই এ সমান হবে না, ঢালের সমান হবে? বুঝাতে পারছি কিনা বলো তো? হুম, তাহলে থিটা ইকুয়াল টু কি আসবে, টেন ইনভার্স বি বাই এ, এই কোণটা বি বাই এ আসবে না, মানে এই থিটাটা। এখন দেখো, এই কোণটাও কি থিটা হবে না? কারণ এটা ঢাল তো জাস্ট ওই একই, জাস্ট ঢালটা মাইনাস বি বাই, এটা যদি থিটা হয় এটাও থিটা হবে। তো টোটাল কোণ কত হবে, টু থিটা। আর টু থিটাটাই তো এদের মধ্যবর্তী কোণ, দ্যাট ইজ টু টেন ইনভার্স বি বাই এ। থিটা হচ্ছে টেন ইনভার্স বি বাই এ। ওরা আসলে এইভাবে আনছে, আসলে আমি অন্যভাবে আনতে চাচ্ছিলাম। সমস্যা নাই, তাহলে দুইটা মনে রাখো, দুইটা না একটা মনে রাখলে হলো, এটা এটা বাদ দিলাম তাহলে। তাহলে যাই হোক, স্লাইডে যেহেতু আমি করাইছি, থাকুক। সো এটা মনে রাখলে হলো। বুঝতে পারছি এবার? তাহলে এইটা মনে রাখলে হলো যে আহ কি বলে, অসীম তদ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে টু টেন ইনভার্স বি বাই এ। ঠিক আছে, টু টেন ইনভার্স বি বাই এ। এখন অসীম তদ্বে কি অঙ্ক আছে তোমার বইয়ে? তোমার বইয়ে অসীম তদ্বে খুবই ভ্যালিড, হ্যাঁ দুইটা সূত্রই ভ্যালিড এখানে যেটা হ্যাঁ দুইটা থিটাই সেম। দুইটা কোণ না, একই কোণ, থিটা এখানকার থিটা আর এখানকার থিটা একটাই। এইটা তো আমি তোমাকে বুঝাইছি। এই থিটার, এটাকে ফাই ধরো, দাঁড়াও। আমার, আমরা ওখানে কি বের করতেছিলাম, দুইটা অসীম তদ্বয়ের মধ্যবর্তী কোণ, ঠিক আছে? তাহলে দুইটা অসীম তদ্বয়ের মধ্যবর্তী কোণটা হবে এই যে এইটা, তুমি এইটা বের করতেছো। কি ক্লিয়ার হয় নাই? কিভাবে মধ্যবর্তী কোণ হয়, কেমনে হয়? এটা তো, এটা এইটা বলছো, এইটা মধ্যবর্তী কোণ হবে, তো এতটুকু? আচ্ছা এটার কথা, এটার কথা বলছো? আরে এটা কোন ব্যাপার হলো, এটা কোনো ব্যাপার হলো, একটা বের করবো আরেকটা 180 ডিগ্রি মাইনাস ওইটা হবে, এটা তো বললামই। এটা তো কোন ব্যাপারই না। দুটাই অ্যান্সার, দুটাই অ্যান্সার। এইটা আসতেছে, এই যে এটা, ওটা কোনো ব্যাপার না। এটা তো একটা, একটা আসলেই হলো, আর একটা তুমি জানো 180 ডিগ্রি মাইনাস এটা হবে। সো টু ফাই, এটা হবে টু টেন ইনভার্স, এটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ থিটা। যাই হোক, মধ্যবর্তী কোণ নিয়ে খুব একটা ম্যাথ নাই, অ্যাডমিশনে আসবে। তোমার বইয়ে যেটা আছে খুবই একটু বাচ্চা মতো ম্যাথ দেওয়া আছে, অসীম তটের সমীকরণ নির্ণয় করতে বলছে এই উপবৃত্তটার জন্য। এটা কোনো ব্যাপার, এটার এর ভ্যালু হচ্ছে থ্রি, বি এর ভ্যালু হচ্ছে টু। অসীম তটের সমীকরণ মুখস্থ, ওয়ান প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। সো ওয়াই ইকুয়াল টু হবে প্লাস মাইনাস থ্রি বাই টু ইন্টু এক্স। সো এটা হবে থ্রি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস টু ওয়াই। এটা অ্যান্সার, এই যে থ্রি এক্স, সরি আমি উল্টা লিখলাম বোধহয়। এটা কি থ্রি ওয়াই প্লাস মাইনাস টু এক্স লাগছে এরকম কেন? আমি কি ভুল করলাম? হ্যাঁ আমি তো ভুল করছি। এটা হবে টু বাই থ্রি, বি এর মান তো টু, টু বাই থ্রি ইন্টু এক্স। সো থ্রি ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস টু এক্স। শেষ। এতটুকুই কিন্তু অসীম তটের তোমার এখানে অ্যাপ্লিকেশন আছে, আর কিছু নাই অসীম তট দিয়ে। ঠিক আছে, এইটা আমি হচ্ছে আহ অন্য খান থেকে নিছি আর কি। ওকে, সো এটা হচ্ছে অসীম তত্ত্বের মধ্যবর্তী কোণ নির্ণয় বের কর, এই সূত্রটা দিয়ে দিবা, আমি এই সূত্রটা লিখে দেওয়া আছে। সো এ আর বি এর মান এক্সট্রাক্ট করে জাস্ট সূত্রে বসাই দিলে হয়ে যাচ্ছে। এরপর লাস্টলি আমাদের আছে স্পর্শক সংক্রান্ত। এইটা তোমার বইয়ে কিন্তু কোনো আলোচনা নাই, মানে মানে এসিও ম্যাথের বই আর কি। আলোচনা নাই বলতে হচ্ছে এটা দিয়ে কোনো ম্যাথ নাই অনুশীলনীতে। তবে আমরা যদি পড়তে চাই পড়তে পারি যে y ইকুয়াল টু mx প্লাস c রেখাটির স্পর্শক হওয়ার সত্যটা কি। স্পর্শক হওয়ার সত্যটা কি, মানে তোমার এসিও ম্যাথের বইয়ের মানে অধিবৃত্তের চ্যাপ্টার সবঙ্গ আমি করাই ফেলছি, খালি এটা হচ্ছে এক্সট্রা, যে এটার প্রতিপাদনটা জানা লাগবে না। ঠিক আছে, জাস্ট আমি একটু তুমি বুঝে নাও, তুমি যদি মনে রাখতে চাও মনে রাখতে পারো ভবিষ্যতের জন্য। তোমার এটা মনে আছে না যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা একটা উপবৃত্তের সমীকরণ ছিল, এবং এই উপবৃত্তের জন্য আমাদের যে ইয়াটা ছিল কি বলে, এই উপবৃত্ত এরকম যদি উপবৃত্তটা হয় মানে কেন্দ্র বিশিষ্ট, তাহলে হচ্ছে আমাদের যে শর্তটা ছিল স্পর্শক সত্য y ইকুয়াল টু mx প্লাস c, সেটা ছিল c স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার m স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা ছিল। সো এইটাকে মনে রাখলে এই দুইটা মনে রাখা খুব ইজি। কি করবা, তোমার যদি অধিবৃত্তটা হয় এইটা, অর্থাৎ y এর আগে মাইনাস, y স্কোয়ার এর আগে মাইনাস, x অক্ষের সমান্তরাল, তাহলে তুমি কি করবে, b এর আগে একটা মাইনাস দিয়ে দিবা, b স্কোয়ার এর আগে মাইনাস, মানে বি স্কোয়ার আগে মাইনাস হবে এইখানে যা দেখতেছো। আর তোমার যদি অধিবৃত্তটা হয় ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এক্স এর আগে মাইনাস আছে মানে এ স্কোয়ার আগে মাইনাস আছে, তুমি জাস্ট কি করবে, এ স্কোয়ার মাইনাস এম স্কোয়ার আছে না, এটার আগে একটা মাইনাস দিয়ে দিবে। বুঝতে পারছি? তাইলে তুমি শর্তগুলো পাই যাবা, যে এই যে আমাদের রেখাটা আছে, এই রেখাটা তোমার স্পর্শক হওয়ার শর্তটা হলো এই দুইটা, এইটা অধিবৃত্তের জন্য এইটা সত্য, এইটা অধিবৃত্তের জন্য এইটা সত্য। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এখন এইটা দিয়ে যদি ম্যাথ আসে, তো ওরকম টাইপের ম্যাথই আসবে, তুমি সত্যটা মনে রাখলে ব্যাস বের করতে পারবে। আর আরেকটা জিনিস যেটা ইউনিভার্সাল সূত্র, যেটা সবার জন্য খাটবে, যে কোনো কণিকের জন্য স্পর্শকের ক্ষেত্রে সত্য, এটা হচ্ছে ইউনিভার্সাল জিনিসপত্র, যে আমাদের কি কি করতে হবে, যদি আমরা কোনো একটা বিন্দুতে কণিকের উপরস্থ কোন একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে চাই, তাহলে আমাদেরকে ওই কণিকে কি কি পরিবর্তন করতে হবে, এক্স স্কোয়ার এর জায়গায় এক্স এক্স ওয়ান, ওয়াই স্কোয়ার এর জায়গায় ওয়াই ওয়াই ওয়ান, এক্স এর পরিবর্তে হাফ এক্স প্লাস এক্স ওয়ান, ওয়াই এর পরিবর্তে হাফ ওয়াই প্লাস ওয়াই ওয়ান, মানে ওয়াই বাই ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু, আর এক্স ওয়াই যদি থাকে এক্স এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই এক্স ওয়ান বাই টু। এই যে চারটা দিছি, এটা যদি মনে রাখো, তাহলে যে কোনো কণিকের জন্য ওই কণিকের উপরস্থ এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ তুমি বের করতে পারবা, কোনো ব্যাপারই না। সেটা যদি অধিবৃত্ত হয়, সেক্ষেত্রে জাস্ট এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার থাকবে, এক্স এক্স ওয়ান বাই এক্স এ স্কোয়ার, ওয়াই ওয়াই ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এটা দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এই আর কি মোটামুটি এটা। সো এখানে একটা ম্যাথ এই জন্য দিছি, সো এটা করার চেষ্টা করবা, এটা SW থাকলো। তো আমাদের মোটামুটি অধিবৃত্ত শেষ করলাম আমরা। ঠিক আছে, সো তোমার অধিবৃত্ত শেষ। এরপর চ্যাপ্টার কি পড়বা একটু জানাবা, আর অতিরিক্ত অঙ্কগুলো করবা নিজে করে, যদি কোনো সমস্যা পাও আমাকে বলবা। এটুকুই কাজ।